আজ বিয়ে করেছি 2 মাস পূর্ণ হলো। আমাদের বিয়েটা লাভ ম্যারেজ, কিন্তু এখনো পর্যন্ত রুহিকে কাছে টেনে নিইনি একবারও। রুহি হচ্ছে আমার বিয়ে করা বউ, আর আমি কে সেটা তো সকলেই জানেন, নতুন করে বলার কিছু নেই। প্রেম করে বিয়ে করছি তো কি হয়েছে, ওকে একটু সময় দেওয়া দরকার নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য। তাই ওকে এতদিন কাছে টেনে নিইনি, না আজ ওকে কাছে টানবো, নিজের সমস্তটা আজ ওকে বিলিয়ে দেব। রাতের বেলা রুহি আমার সাথে শুয়ে আছে। রুহি, এই তোমাকে একটু জড়িয়ে ধরি। ধরো, তোমার মানা করেছে কে? আর আমি তো তোমারই বউ। রুহিকে জড়িয়ে ধরলাম নিজের বাহু ডোরে, তারপর রুহিকে আদর করতে শুরু করলাম। রুহিও আমার আচরণে সাড়া দিচ্ছে। রুহি হঠাৎ প্রশ্ন করল, এই আমাদের বাবু হবে কবে? হবে তো, আল্লাহ যেদিন দেবে। আচ্ছা। আমার বুকের সাথে লেপ্টে গিয়ে আছে, মনে হচ্ছে যেন একটা ছোট্ট বাচ্চা। ওকে আদর করে ছেড়ে দিলাম, তারপর দুজনেই ঘুমিয়ে পড়লাম। কেননা সকালে আবার অফিসে যেতে হবে, না হয় আবার দেরি হয়ে যাবে, উঠতে পারবো না। সকালবেলা রুহির আগে উঠে গেলাম, তারপর গোসল করে নামাজ পড়ে নিলাম। নামাজ শেষ করে রুহিকে ডেকে দিলাম নাস্তা তৈরি করার জন্য। রুহি উঠে চট করে গোসল সেরে নিয়ে নাস্তা বানাতে চলে গেল, আর আমি রেডি হচ্ছি অফিসে যাওয়ার জন্য। রুহি, আর কত সময় লাগবে নাস্তা বানাতে? আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে তো। এই তো আর একটু 5টা মিনিট সময় দাও। বুঝেছি, আজকে আমার লেট করে অফিসে যেতে হবে। এই না না, প্লিজ, রেডি হয়ে গেছে। রুহি তাড়াহুড়ো করে আমার জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসলো। নাস্তা করে রুহির কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে অফিসে চলে গেলাম। আজকেও 5 মিনিট লেট হয়ে গেছে। তবে আমাকে কেউ এটা নিয়ে কথা শোনাবার এমন দুঃসাহস কারো নেই, কারণ এই অফিসের বর্তমান বস আমি নিজেই। নিজাম সাহেব, যিনি অফিসের আসল বস, তিনি একটা অন্য অফিস হ্যান্ডেল করছে। এই শহরে বেশ কয়েকটা অফিস আছে। অফিসে পৌঁছে নিজের কেবিনে চলে গেলাম। কাজ করছি, এমন সময় অফিসের পিয়ন এসে বলল আজকে নাকি বড় সাহেব আসবে। আচ্ছা, সমস্যা নেই, আসুক। ঘন্টা 2 পর নিজাম সাহেব আসলেন, আর উনি এসে সরাসরি আমার কেবিনে চলে আসলেন। আকাশ, কেমন আছো? এই তো স্যার, ভালো। আপনি? হ্যাঁ, আমিও ভালো। আর আজ যে জন্য এসেছি সেটা হচ্ছে আকাশ, তোমার দেশের বাইরে যেতে হবে কিছুদিনের জন্য অফিসের কাজে। কারণ আমি যেতে পারছি না, শরীর অসুস্থ, সেটা তো তুমি জানোই। আর তোমাকে ছাড়া কাকে পাঠাবো? বিশ্বস্ত কাউকে দেখছি না যে ভরসা করে পাঠাবো। আর বেশ কয়েকটা ডিল হবে আমাদের কোম্পানির সাথে, যেটার দ্বারাই আমাদের কোম্পানির বেশ মোটা অঙ্কের একটা বেনিফিট আসবে। আচ্ছা স্যার, সমস্যা নেই, আমি যাব। আর আপনি একটু ভালো করে রেস্ট নিন। আচ্ছা, তাহলে আজ অফিস করো না, গিয়ে সমস্ত কিছু প্যাক করে নাও, কাল আবার যেতে হবে। আচ্ছা স্যার। তারপর বাসায় চলে আসলাম, কারণ সমস্ত কিছু গোছগাছ করতে হবে তো। বাসায় আসার পর কেমন যেন একটা অপরিচিত স্মেল নাকে আসলো। এমন স্মেল এর আগে কখনো পাইনি। আর রুহি তো এমন ধরনের পারফিউম ব্যবহার করে না, আর আমি তো করি না। দুপুর যা হবার হোক তো, হয়তো বাইরের কারো কাছ থেকে স্মেলটা নাকে এসেছে। নজর আন্দাজ না করে এড়িয়ে গেলাম। এসেই সমস্ত কিছু গোছানো শুরু করলাম, কারণ মাসখানেকের মতো বাইরে থাকতে হবে। এসে বাসায় ছিলাম সারাদিন। রুহির সাথে সারাদিন খুনসুটি করে সময়টি কেটে গেল। রুহির তো অনেক মন খারাপ। এই আকাশ, তোমায় ছাড়া আমি একটা মাস কিভাবে থাকবো? আমার তো তোমাকে ছাড়া কিচ্ছু ভালো লাগে না। কলিজা, প্লিজ মন খারাপ করো না। অল্প কয়েকটা দিন, এই তো, তারপরে তো চলে আসবো। আর সব সময় তো তোমার সাথে কথা বলবোই। এত মন খারাপ করে মানুষ। এই পাগলি, দেখি কাছে আসো। রুহিকে নিজের কাছে টেনে নিয়ে আদর করতে শুরু করলাম। রুহি তো বরাবরের মতোই আমার আচরণে সাড়া দিচ্ছে। এই আকাশ, লাইটটা অফ করে দাও না, আমার না লজ্জা লাগছে। এই পাগল, শরম কিসের? তুমি আর আমি তো, বরের সামনে মানুষ এভাবে শরম পায়? তাও দাও না প্লিজ। না থাক, সমস্যা নেই। রুহিকে আদর করায় ব্যস্ত হয়ে পড়লাম। আদর করছি, কিন্তু হঠাৎ রুহির শরীরের একটা অঙ্গে নজর পড়ল। নাভির 2 কি 3 আঙুল নিচ বরাবর একটা কালো দাগ। এই রুহি, এটা কিসের দাগ তোমার নাভির নিচে? রুহি থতমত খেয়ে গেল।
আরে এটা জন্মসূত্র থেকে একটা দাগ। ও, তারপরে আবার আদর করে মগ্ন হয়ে গেলাম, কারণ কাল চলে যাব 1 মাসের জন্য। আজ মন ভরে আদর করে নিই। সকালবেলায় তাড়াতাড়ি করে রুহি নাস্তা বানিয়ে দিল। খেয়ে রুহির থেকে বিদায় নিয়ে লাগেজটা গাড়িতে নিয়ে বের হয়ে গেলাম। অফিসে গিয়ে ডিল করায় সমস্ত কাগজপত্রগুলো নিয়ে বাইরের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রথম দিন এই গিয়ে একটা ডিল করলাম ক্লায়েন্টদের সাথে। একটা হোটেলে উঠেছি। রাতের বেলা ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে রুহিকে ফোন দিলাম। রুহির সাথে কথা বলছি, হঠাৎ একটা পুরুষের আওয়াজ কানে আসলো। রুহি, বাসায় কে এসেছে? কই কেউ না তো। তাহলে আমি কার গলার আওয়াজ শুনলাম? আমি তো জানি না, পাশে টিভি চলছে, টিভির আওয়াজ শুনেছো হয়তো। আর কথা পারলাম না। আচ্ছা, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। তুমিও ঘুমিয়ে পড়ো। কথাটা বলেই ফোনটা রেখে দিলাম। কিন্তু কেন জানি মনের মধ্যে একটা খটকা লাগছে। না, আমি স্পষ্ট শুনেছি এটা একটা পুরুষের আওয়াজ। আমি এতটা বোকা না যে কোনটা টিভির আওয়াজ আর কোনটা মানুষের গলার আওয়াজ চিনতে পারবো না। তার মানে কি রুহি আমাকে ঠকাচ্ছে? আর এত রাতে আমার বাসায় পুরুষের গলার আওয়াজ আসবে, তা আবার সারা বাড়িতে রুহি একা। ছিছি, কি ভাবছি আমি এসব? আমার রুহি এমন না, সে আমাকে খুব ভালোবাসে। তারপর ঘুমিয়ে গেলাম। এভাবেই দিন কাটতে লাগলো। আজকে সমস্ত রিল শেষ হয়েছে। কথা ছিল 1 মাস থাকবো, কিন্তু আজ 1 মাস 10 দিন সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এয়ারপোর্টে চলে এসেছি। বিমানে এসে বসে আছি। 5 মিনিটের মধ্যেই বিমানটা ছেড়ে দেবে। 5 মিনিট পর বিমানটা শো করে আকাশে উড়ে গেল। বসে বসে মনে মনে ভাবছি, ইস, আজ কতদিন পর বউটাকে দেখব। গিয়ে বউটাকে অনেকগুলো আদর করব, একদম ইচ্ছে মতো আদর করব। বাসায় পৌঁছে কলিং বেল চাপ দিতেই রুহি এসে দরজাটা খুলে দিল। রুহি আমাকে দেখতে পেয়ে হাউমাউ করে কান্না করা শুরু করে দিয়েছে। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে রুহির শরীর থেকে আমি সেই দিনের অপরিচিত স্মেলটা পাচ্ছি। তার মানে কি আমি যা ভেবেছিলাম সেটাই কি সত্যি? না না, এটা হতে পারে না। আমার রুহি এমন না। তারপর লাগেজটা রেখে ফ্রেশ হয়ে নিলাম। রাতের বেলায় দুজনে খাবার খেয়ে শুয়ে আছি। আজ কেমন যেন অন্যরকম একটা লাগছে রুহিকে দেখতে। কেন জানি মনে হচ্ছে এটা আমার রুহি না। আমার বিয়ে করা রুহি আর এই রুহির মধ্যে অনেকটা তফাৎ লক্ষ্য করলাম। এই রুহি, আমাকে জড়িয়ে ধরবে না? কতদিন ধরে বুকটা তোমাকে জড়িয়ে ধরতে কাতর হয়ে আছে। রুহি আমাকে জড়িয়ে ধরল। রুহি জড়িয়ে ধরায় শরীরটা যেন প্রাণ ফিরে পেয়েছে। ওকে আদর করতে শুরু করলাম। রুহিও রেসপন্স করছে আমার সাথে। কিন্তু হঠাৎ লক্ষ্য করলাম রুহির নাভির নিচে সেই দাগটা আর নেই, কিন্তু ঘাড়ের একপাশে নখের আঁচড়, যার দরুন ঘাড়টা ফুলে আছে। সারাদিন চুল দিয়ে ঘাড়টাকে ঢাকা ছিল, তাই নজর যায়নি। কিন্তু এখন আদর করার সময় সেটা চোখ এড়ল না। আঁচড়গুলো মানুষের নখের সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আর এই জায়গায় আঁচড়, তার মানে রুহি অন্য পুরুষের সাথে। ছি, নিজেরও ভাবতে ঘৃণা হচ্ছে। কিন্তু আমার ভাবনাটা যে কতটা সত্য সেটা আমার জানা নেই। তবে ঘাড়ের মধ্যে আঁচড় কিভাবে লাগলো? আর সে নিজে তো নিজের ঘাড়ে এমন আঁচড় দেবে না। আমার ধারণাটা যদি সত্যি হয়, না আর ভাবতে পারছি না। রুহিকে ছেড়ে দিয়ে উঠে বসে পড়লাম। কি হলো, উঠে বসে গেলে যে আদর না করে? আসলে শরীর খারাপ লাগছে তো, তাই আজ আর না, এখন একটু ঘুমোবো। এই কলিজা, তোমার কি শরীর খারাপ? না, ঠিক আছে। আচ্ছা রুহি, একটা কথা জিজ্ঞাসা করলে তার সঠিক জবাব দেবে? হ্যাঁ বলো কলিজা, দিব। তোমার নাভির নিচে না একটা দাগ ছিল, সেটা কোথায় গেছে? রুহি তো রীতিমতো ঘাবড়ে যায়। কি বলবে সে ভেবে পাচ্ছে না। কি হলো, কথা বলছো না যে? নাভির নিচে দাগটা কোথায়? আসলে আমি একটা মলম ইউজ করেছিলাম, তাই সেই দাগটা চলে গেছে। তুমি না বলেছিলে দাগটা তোমার জন্মগত? তাহলে মলম মিস করে চলে গেল কি করে? আমি কিভাবে বলবো বলো, নেটে দেখেছিলাম তাই অর্ডার করেছি মলমটা, আর সেটা ব্যবহার করার পরে দাগটা চলে গেছে। আচ্ছা, দাগটা না হয় মলম ইউজ করার ফলে চলে গেছে, কিন্তু ঘাড়ের নিচে যে নখের দাগ, সেগুলো কোথা থেকে এলো? এই কি বলছো তুমি? কোথায় কোথায় দাগ ঘাড়ের নিচে? চুল দিয়ে ঢেকে ফেললো।
তুমি রাখলে সেটা আর লুকায়িত থাকবে না, কারণ সেটা আমি একবার দেখে ফেলেছি। সত্যি করে বলো, নখের আঁচড়গুলো কোথা থেকে এলো? আমি জানি না কোথা থেকে এসেছে। জানো না বললে তো আর হবে না। আঁচড়গুলো মানুষের, আর তার চেয়ে বড় কথা সেটা তোমার শরীরে। সেটা তুমি জানো না বললে তো হবে না। এই জানি না বলেছি না, ব্যাস জানি না। আর তুমি কি আমায় সন্দেহ করছো? সন্দেহ কেন করব? তবে একটা জিনিস যে তোমার চোখে পড়েছে, আর সেটা স্বামী হয়ে আমার জানার অধিকার আছে। রুহি এবার রেগে গিয়ে বলল, এই তোর সমস্যা কি? হ্যাঁ, অনেকটা সময় ধরে দেখছি একটার পর একটা উল্টাপাল্টা প্রশ্ন করেই যাচ্ছিস। একবার বলেছি কানে যায় না? আমি জানি না। আমি তো ঘাবড়ে যাই রুহির এমন ধরনের কথাবার্তা শুনে। বিয়ে হয়েছে অবধি বা রিলেশন সময়েও কখনো রুহি আকাশের সাথে তুই তো করেনি, কিন্তু আজ এমন কি করে হলো যে এমন ধরনের আচরণ করছে? আসলে কি আমার ধারণা সত্যি যে রুহি অন্য পরপুরুষের সাথে অবৈধ কাজে লিপ্ত হয়েছে, আর সেটা আমার কাছে ধরা খেয়ে বলে এমন ধরা করছে? না, এর শিকড় আমি টেনে হিঁচড়ে বের করবই। রুহির সাথে কথা না বলে নিজের মতো করে কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়লাম, কিন্তু মাথা থেকে এই ঘটনাটা কেন যেন কোনোভাবেই বের হচ্ছে না, আর কেন যেন ঘুমটাও উধা হয়ে গিয়েছে। রাতের শেষ অংশে প্রায় তখন চোখটা লেগে এসেছে, তখনই আজানের ধ্বনি কানে আসে। উঠে গিয়ে নামাজ পড়ে নিলাম। রুহিকে ডাকলাম না। নামাজ শেষ করে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আছি। কিছু সময় পর রুহি হাতে করে চা নিয়ে আসে। এই নাও তোমার চা। অবাক হয়ে তাকিয়ে আছি। এটা কি আসলে আমার রুহি? আমার কেমন যেন সন্দেহ হচ্ছে, কারণ রুহির সাথে যখন সম্পর্ক জড়িয়েছি তখন থেকে রুহি যদি কখনো রাগ করত, তখন তার রাগ না ভাঙানো পর্যন্ত সে আমার সাথে কথা বলতো না, কিন্তু আজ তার বিপরীত। রুহির হাত থেকে চাটা নিয়ে চুপচাপ খাওয়া শুরু করলাম। এই কি হয়েছে? চুপচাপ হয়ে আছো যে, কথা বলছো না কেন? রাতের জন্য কি আমার উপর রেগে আছো? না, রেগে নেই, এমনি ভালো লাগছে না কথা বলতে। হয়েছে, আমি জানি তো কেন ভালো লাগছে না। এই দেখি এদিকে তাকাও। রুহির দিকে তাকাতেই সে আমার কপালে চুমু এঁকে দিল। এই, এখনো কি রেগে আছো আমার উপরে? দাঁড়া, তোমার রাগ কমাচ্ছি। বলে আমার কোলের উপরে বসে পড়ল ছোট্ট বাচ্চার মতো করে। যত সময় না পর্যন্ত আমাকে জড়িয়ে ধরে আদর করবে, তত সময় পর্যন্ত আমি কোল থেকেই নামবো না। এবার আর রাগ করে থাকতে পারলাম না। রুহির বাচ্চামো দেখে ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এই পিছি, যাও, রাগ করিও না, এবার নামো, কপালে একটা চুমু দিয়ে। রুহি তারপর কোল থেকে নেমে গেল। এই, আজ তো অফিসে যাবে না, বাসায় থাকো। আমি আজ তোমার সব ফেভারিট খাবারগুলো রান্না করবো। আচ্ছা। রুহি রান্নাঘরের দিকে চলে গেল, আর আমি বারান্দায় বসে আছি। একটু পর রান্নাঘরের দিকে গেলাম। গিয়ে দেখি রুহি রান্না করছে। দেখতে আসলেই বউ বউ লাগছে, কারণ একটা মেয়ে যে বিয়ে হয়েছে তার রান্না করা ধাঁচ দেখলে বোঝা যায়। লোভ সামলাতে পারলাম না, পিছন থেকে গিয়ে রুহিকে জড়িয়ে ধরলাম। রুহি চেঁচিয়ে উঠল। এই হচ্ছেটা কি? কি হচ্ছে তা তো দেখতেই পাচ্ছ, যে বউকে আদর করছি। সারাদিন আদর করার পরেও মন ভরে না? এখন রান্না করতে এসেছি, এখনো শান্তি দিবে না? এভাবে বলছো কেন? আগে তো রান্না করার সময় তোমাকে পিছন থেকে জড়িয়ে না ধরলে চেঁচামেচি করতে যে রান্না করবে না, কিন্তু এখন কেন মানা করছো? দেখো, এইসব একদম ভালো লাগছে না এখন, ছাড়ো আমায়। আর মানুষ তো সবসময় একরকম থাকে না, বলো? সময়ের সাথে সাথে মানুষ আর তার অভ্যাসও পরিবর্তন হয়। রুহিকে ছেড়ে দিয়ে মন খারাপ করে সে রুমের মধ্যে বসে আছি, আর ভাবতে থাকি যে রুহির বাচ্চামো দেখে সে রুহিকে ভালোবেসেছে, কিন্তু তার মধ্যে আজ কেন বাচ্চামো ছিটে ফোটাও নেই, বরং কাজ ও কর্মে নতুন একটা রূপ প্রেজেন্ট করছে আমার সামনে, যে এটা আমার রুহি না। সারাদিন এভাবেই ঘরে বসে বসে কেটে গেল। রুহির সাথে তেমন একটা কথা বললাম না, রুহিও আমার সাথে তেমন একটা কথা বলল না। পরের দিন সকালবেলা উঠে নামাজ পড়ে রেডি হয়ে নিলাম। রুহিকে 2 বার ডাক দিয়েছি, কিন্তু সে ঘুম থেকে ওঠেনি, তাই ওকে ঘুমিয়ে থেকে রেখে নাস্তা না করে অফিসে চলে গেলাম। অফিসে পৌঁছে পিয়নকে নাস্তা আনার জন্য বললাম। নাস্তা করে কাজে মন দিচ্ছি, কোনোভাবেই মন বসছে না, আর আমি অফিসে এসেছি প্রায় 3 ঘন্টা হয়ে গেছে। রুহি এতক্ষণে ঘুম থেকে উঠে পড়ার কথা,
আর আমি জেনে ওকে ডেকে চলে এসেছি, আমায় একবারে ফোন করেনি পর্যন্ত এখনো। এতটা পরিবর্তন কি করে ঘটল রুহির? যে রুহি আমি বলতেই পাগল আর আমার দেখভাল করার কথা তো কোনোভাবে ভুলতো না, আর আজ যে রুহি আমি নাস্তা না করে চলে এসেছি একটা বারো পর্যন্ত খবর নিল না। হাজারো চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এমন সময় নিজাম সাহেব ভাবনার অবসান ঘটিয়ে কেবিনের মধ্যে প্রবেশ করলেন। আকাশ, তুমি তো একদম কামাল করে দিয়েছ। তোমার কাজে আমি মুগ্ধ। আর আমার বিশ্বাস ছিল তুমি ডিলগুলো করবে, আমাদের কোম্পানি কখনো বিপদের মুখে পড়বে না, বরং ভালো একটা প্রফিট আসবে আমাদের কোম্পানির। কংগ্রেস আকাশ, আমাদের কোম্পানির জন্য এত বড় একটা ভূমিকা পালন করেছ। তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। স্যার কি বলছেন? এটা তো আমার কর্তব্য। আমি আমার অফিসের জন্য করব না তো কার জন্য করব? নিজাম সাহেব তো পুরো খুশিতে আত্মহারা, কারণ কোম্পানির বেশ ভালো একটা প্রফিট এসেছে। বেশ কিছুক্ষণ কথা বলে উনি চলে গেলেন। আমিও কাজের মধ্যে মনোযোগ দিলাম। বিকেলবেলা অফিস শেষ করে একটু আগেই বেরিয়ে গেলাম। বাসার সামনে এসে গেছি, প্রায় এমন সময় হঠাৎ একটা ব্ল্যাক কালারের কার দেখতে পেলাম বাসার সামনে পার্ক করা। আমি আমার গাড়িটা পার্ক করে কারটা দিকে এগিয়ে যাব, ঠিক সেই মুহূর্তে গাড়িটা ছেড়ে দিয়ে চলে গেল। আরে কে এসেছিল আমার বাসায় এ সময়? বাসায় গিয়ে রুহিকে ডাক দিলাম, এই রুহি, বাসায় কে এসেছিল? রুহি আমাকে দেখে ঘাবড়ে গেছে। ভূত দেখার মতো চমকে উঠল আমাকে দেখে। তুমি কখন এলে? এই তো এইমাত্র। আর কে এসেছিল বাসায়? কই কেউ না তো, কে আসবে? হঠাৎ সেই স্মেলটা আবারও নাকে আসছে। আজ আমি আমার সমস্ত কথার উত্তর পেয়ে গেছি। রুহি আমাকে ধোকা দিচ্ছে। রুহিকে কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। আল্লাহ, কিছু দেখে ফেলো না তো। বিশ্বাস করো আকাশ, আমি তোমায় ধোকা দিচ্ছি না। চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরিয়ে পড়ছে। কেন এমন ছলনা করলে রুহি? তুমি আমার সাথে ভালোই তো বেঁচেছিলাম, তাও অন্য পুরুষের সাথে? ছি! কান্নাকাটি করে নিজেকে গুছিয়ে নিয়ে ওয়াশরুম থেকে বের হলাম। না, রুহিকে কিছুই বুঝতে দেওয়া যাবে না। ফ্রেশ হয়ে বের হয়ে দেখি রুহি চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এই নাও তোমার চা। আমি খাবো না, তুমি খেয়ে নাও। সে কি, তোমার জন্য চা করে আনলাম, তুমি না খেয়ে আমায় খেতে বলছো? রুহি, আমার খেতে ভালো লাগছে না, বললাম না। এত কথা বাড়াবাড়ি করছো কেন? রুহি চাটা নিয়ে চুপচাপ চলে গেল। না, তোমায় মুক্ত করে দেব। ভালোবাসার প্রতিদান তুমি এভাবে দিলে তো সমস্যা নেই। আমি একটা প্ল্যান করে রুহিকে হাতে নাতে ধরব। সারাদিন কোনো খাওয়া দাওয়া নেই। পরের দিন সকালবেলা উঠে অফিসে চলে যাই। রুহি নাস্তা খাওয়ার জন্য অনেক জোরাজুরি করে, কিন্তু আমি না খেয়ে অফিসে চলে যাই। আমি অফিসে যাওয়ার পর রুহি অনেকগুলো ফোন দেয়, কিন্তু আমি ফোন রিসিভ করি না। কি হয়েছে মানুষটা কাল থেকে এমন অদ্ভুত আচরণ করছে, আমার জন্য মাথায় কাজ করছে না। অফিসে বসে কাজ করছি, হঠাৎ একটা ফোন আসে। ফোনটা রিসিভ করতেই অপর পাশ থেকে স্যার গাড়িটা এসেছে, আর গাড়ি থেকে একটা লোক নেমে আমার বাসার দিকেই গেছে। ও ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আমি তাড়াতাড়ি করে অফিস থেকে বের হয়ে নিজের গাড়িটাকে স্টার্ট দিয়ে আমার বাসার দিকে রওনা দিলাম। বাসায় পৌঁছে দেখি কালকে সেই গাড়িটা আজও বাসার সামনে রাখা। আমি কলিং বেল বাজাবো এমন সময় দেখি দরজাটা খোলা। তাই কলিং বেল না বাজিয়েই সরাসরি ঘরের মধ্যে প্রবেশ করে ঘরের মধ্যে ঢুকে যা দেখি তাতে আমার চোখ চড়ক কাজ। দুজনে একসাথে সোফায় বসে আছে, একে অন্যের হাতের উপর হাত রেখে। রুহি আমাকে দেখতে পেয়ে তো ভূত দেখার মতো চমকে ওঠে, আর সাথে সাথে ছেলেটার হাত ছেড়ে দেয়। আমার তো আগে সারা শরীর ফেটে যাচ্ছে। আমি কি করব কিছুই ভেবে পাচ্ছি না। রুহি চুপ করে মাটির দিকে চেয়ে আছে। ছেলেটাও কি করবে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। ছেলেটাও চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি রুহির কাছে গিয়ে রুহির গালে কষি একটা থাপ্পড় লাগিয়ে দিই। রুহি থাপ্পড়ে টান সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। আকাশ রুহিকে মাটি থেকে তুলল, আরও কয়েকটা মারতে যাবে, ঠিক সেই সময় ছেলেটা আমার হাত ধরে ফেলে। এই, আপনি রুহিকে মারছেন কেন? আমার তো এবার মনে হচ্ছে শরীরে কেউ কেরোসিন ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। এই ছেলে, হাজার বলছি। প্লিজ আপনি একবার আমার কথাটা শোনেন। এই কুত্তার বাচ্চা, তোকে হাত ছাড়তে বলেছি না?
বলে ছেলেটা তলপেট বরাবর শরীরের সমস্ত শক্তি দিয়ে লাথি মারলাম। জানোয়ারের বাচ্চা, কত বড় সাহস তুই আমার হাত ধরিস! আমি দৌড়ে নিজের রুমে চলে যাই। আর রুমের মধ্যে হুইল চেয়ার একটা রোলার ছিল, সেটা নিয়ে এসে ছেলেটার এলোপাতাড়ি মারতে শুরু করলাম। ছেলেটা মার খাওয়ার ফলে নাক মুখ দিয়ে ব্লাড বেরোতে শুরু করলো। আমি তাও ক্ষমা দিচ্ছি না, ছেলেটাকে ইচ্ছে মতো মারছি। রুহি তখন দৌড়ে এসে আমার পায়ে পড়ে যায়। প্লিজ আকাশ, তুমি রোহানকে মেরো না, দরকার হয় ওর বদলে আমাকেই মেরে ফেলো প্লিজ, তাও ওকে মেরো না, ও মরে যাবে, ওর কোনো দোষ নেই। ছেলেটা আমাকে পাগলের মতো ভালোবাসে। ধাক্কা দিয়ে রুহিকে ফ্লোরের মধ্যে ফেলে দিই। তোকে কতটা ভালোবেসেছিলাম আজ তা আমি দেখেই ছাড়ব। কেন আমিও তোকে ভালোবাসতাম, তাও কেন তুই আমার সাথে প্রতারণা করলি? আমি আবার মারতে শুরু করি। রোহান আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। আমি লক্ষ্য করি রোহান আর কোনো রেসপন্স করছে না, তাই ওকে নিয়ে ঘরের বাইরে ফেলে রেখে চলে আসলাম। আর যে খবর দিয়েছে তাকে বলে দিই ওকে নিয়ে কোনো একটা হসপিটালে ফেলে রেখে চলে আসতে। তারপর ঘরে এসে রুহিকে চুলের মুঠি ধরে ফ্লোর থেকে উঠিয়ে নিজের বেডরুমে নিয়ে যায় আর বিছানায় ছুঁড়ে মারি। তোর একজন দিয়ে হয় না, হাজারটা পুরুষ লাগে। দাঁড়া, তোর পুরুষ আসক্তিতে আজ আমি বের করছি। রুহিকে হাইনার মতো চিড়ে চিড়ে খাই আর রুহির গলায় সজোরে চেপে ধরি। রুহির যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে। রুহি মিনতির সুরে ছেড়ে দিতে বলছে, কিন্তু আমার তো কোনোভাবে রাগ কমছে না। আমি তো আজকে হাইনা হয়ে গেছি। আমি কাজও করেই যাচ্ছে। তারপর রুহিকে বিছানায় ফেলে রেখে উঠে পড়ি। বিছানার পাশে রাখা শার্টটা গায়ে দিতে দিতে বললাম, ভেবেছিলাম তোকে ডিভোর্স দিয়ে দেব, কিন্তু না, তুই যে আমার সাথে প্রতারণা করলি, আমার ভালোবাসা নিয়ে খেলা করলি, তোকে ডিভোর্স দিলেছে সেই প্রতারণার শোধ তুলতে পারবো না। তোকে ডিভোর্স দেব না, কিন্তু তোর শরীর আজকে থেকে রোজ এমনভাবে চিড়ে চিড়ে আত্মসাৎ করব। তারপর রুমে দরজা আটকে রুম থেকে বেরিয়ে পড়ি। রুম থেকে বের হয়ে খবরীকে ফোন করি। রোহনকে কোথায় ভর্তি করিয়েছে জিজ্ঞাসা করলাম। খবরই ঠিকানা দেয়, আমি সেখান থেকে চলে যাই গাড়ি নিয়ে। অন্যদিকে রুহি ঘাটে শুয়ে অঝরে কান্না করছে। তার ওঠার শক্তি নেই, কারণ আমি একটু আগেই নিজের শরীরের সমস্ত শক্তি ওর উপরে প্রয়োগ করে গেছি। বিশ্বাস করো আকাশ, তোমায় আমি ধোকা দেইনি, সবসময় তোমাকে স্বামী হিসেবে মেনে এসেছি। কিন্তু আজ তুমি ভুল বুঝলে। রোহানকে তুমি এতটা না মারলেও পারতে। তুমিও যেমন আমায় ভালোবাসো, রোহানও ঠিক আমায় তেমন ভালোবাসে। ভালোবাসা তো অপরাধ না বলো? কিন্তু হ্যাঁ, রোহান আমায় ভালোবেসেছে, তাই সে দোষী। কিন্তু এই সব কিছুর জন্য যে আমিই দায়ী। হসপিটালে যাওয়ার পর বলে, ডক্টর ওকে যেভাবে পারেন সুস্থ করে তুলুন, ওকে আবার আমি মারব। ওর মৃত্যু আমার হাতে লেখা আছে। হসপিটাল থেকে অফিসে চলে যাই। অফিসের কেবিনে বসে আছি, কিন্তু কাজে মন বসছে না। এত কিছুর পরেও কি কাজে মন বসানো সম্ভব? তাও কোনো রকমে অফিস টাইম শেষ করে আমি বাসায় যাই। রুহি এখনও রুমের মধ্যে বন্দি। বাসায় গিয়ে বেডরুম খুলতে দেখি রুহি বেহুশ হয়ে পড়ে আছে। আমি ওয়াশরুম থেকে এক বালতি পানি এনে রুহির গায়ের উপর ঢেলে দিই। রুহির প্রতি আমার কেন জানি আর মায়া দয়া কাজ করছে না। রুহির একটু পর জ্ঞান ফিরে আসে। সে দেখতে পাই আমি চেয়ারের উপরে বসে ওর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছি। এ যা, আমার জন্য খাবার নিয়ে আই। রুহি চুপ করে আছে। এই কুত্তার বাচ্চা, তোকে কি বলেছি তোর কথা কানে চায়নি? রান্না করতে পারিনি আজকে। পারবি কি করে অন্য পুরুষের সাথে রং তামাশা নিয়ে ব্যস্ত থাকলে? প্লিজ একটাবার আমার কথা শোনো, বিশ্বাস করো। তুমি সত্যিটা কি জানো না, আমি তোমাকে ধোকা দেইনি তো। ওই, তোর মতো দুশ্চরিত্র মেয়ের কোনো কথাই শুনতে চাই না আমি। যে মেয়ে একটার পর একটা মিথ্যা বলতে পারে, তার মতো ঠকবাজির কথা শোনার সময় মতো আমার হাতে নেই। এখন যা, খাবার নিয়ে আয়, না হয় জানিস তো তোর কি হাল করব আমি এখন। রুহি ভয়ে তাড়াতাড়ি করে আমার জন্য খাবার রেডি করতে চলে যায়। 30 মিনিটের মধ্যে রুহি আমার জন্য খাবার নিয়ে আসে। রুহিরও খুব খিদে পেয়েছে, তাই রুহি আমাকে খাবার বেড়ে দিয়ে সে নিজেও খেতে বসে আমার সাথে। এই জানোয়ারের বাচ্চা, এগুলো কি খাবার নাকি বিষ? মুখে দেওয়া যাচ্ছে না, লবণের চালাই। আমি খাবারগুলো রুহির গায়ের উপর ছুঁড়ে মারি।
যা, এখন আবার খাবার বানিয়ে নিয়ে আয়। রুহির চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। সে আগের আকাশ আর এখনের আকাশের মধ্যে আকাশ পাতার ব্যবধান দেখতে পাচ্ছে। যেদিন প্রথম রান্না করেছি ঝাল দিয়ে পুরো একাকার করে ফেলেছিলাম, সেদিন নিজের খাবার নিজে মুখে নিতে পারিনি, কিন্তু আকাশের কাছে নাকি অমৃত লেগেছিল খাবারগুলো, তাই সে 3 প্লেট ভাত খেয়েছিল। আর আজ একটু লবণ বেশি হওয়ার কারণে খাবারগুলো সব আমার মুখের উপর ছুঁড়ে মারলো। রুহি আবার রান্নাঘরে চলে গেল খাবার তৈরি করতে। অন্যদিকে সবে তো মাত্র শুরু, তোর আরো কত যে শাস্তি ভোগ করতে হবে তা তো নিজেও কল্পনা করতে পারবি না। ভালো যেমন বেসেছি, এখন ঠিক সেই রূপ ঘৃণা করব। রুহি রান্না করছে আর ভাবছে, বোন, তুই যদি এই পৃথিবীতে থাকতি তাহলে আজ আর আমার মতো কষ্ট হতো না। তুই ছিলি আমার সব, তুই ছিলি আমার গার্জেন। তুই কোনোদিন আমাকে একটা নখের আঁচড় পর্যন্ত লাগতে দিসনি। আজকে দেখ আমার সাথে কত কি হচ্ছে। বোন, আমি ভালো না রে, প্লিজ তুই আমাকে তোর কাছে নিয়ে যা। আমি না পারছি আকাশকে গ্রহণ করতে, আর না পারছি রোহনকে গ্রহণ করতে। তবে আমি আকাশকে স্বামী হিসেবে মানি, কিন্তু রোহন যে আমার জীবনে কি করে এলো। বোন, আমি দোটানার পৃথিবীতে থাকতে চাই না। কান্না করতে করতে বলতে থাকি। একটু পর আবার খাবার তৈরি করে আমাকে দেয়। রুহি খাবার সার্ভ করার সময় আমি লক্ষ্য করলাম রুহির গলাটা ফুলে আছে, আর গলার নিচে অনেকটা জায়গায় নখের আঁচড়। আমি জানি এগুলো তার নখের আঁচড়, কারণ সে রুহিকে গলা চেপে ধরেছিল। আমার মায়া লেগে যায় রুহিকে দেখে। এই মেয়ে, এখানে আসো। রুহি আমাকে খাবার সার্ভ করে দিয়ে মাত্র খেতে বসবে, এমন সময় আমি আবার ডাক দিই। রুহি গিয়ে আমার সামনে দাঁড়াই। কোলে বসো। রুহি চুপচাপ করে আমার কোলের উপরে বসে পড়ে। খাবারের প্লেটটা হাতে নিয়ে খাবার মেখে রুহির মুখের সামনে ধরলাম। এ মেয়ে, হাঁ করো। রুহি এটা দেখে আমার গলা জড়িয়ে ধরে হু হু করে কান্না করে দেয়। এত আদিক্ষেতা দেখানোর কিছু নেই, যা করেছ এখনো ভুলিনি। তোমার চেহারা দেখে মায়া লাগলো, ভালো যে বাসি, না হয় তোমার মতো মেয়েকে খাইয়ে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। রুহি চুপচাপ মাথা নিচু করে আছে। আমি রুহিকে খাইয়ে দিয়েছি, আর রুহি সমস্ত খাবারটা শেষ করছে। আমি রুহিকে খাইয়ে দিয়ে নিচে খেতে যাব, এমন সময় রুহি, এই দাও, আমি তোমায় খাইয়ে দিই। না, তার কোনো প্রয়োজন নেই। তোমার মতো কলঙ্কিনীর হাতে আমি খাবার খাবো তা ভাবলে কি করে? আকাশ, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, আর আমি কলঙ্কিনী সেটাও আমি জানি, কিন্তু বিশ্বাস করো, সত্যি আমি তোমায় ভালোবাসি। কিন্তু রোহানকে আমি বিয়ের আগে ভালোবাসতাম, কিন্তু বিয়ের পর আমার সমস্তটা জুড়ে শুধু তুমিই আছো। মেজাজটা আবার খারাপ হয়ে গেল। এই কলঙ্কিনী, তুই আমার চোখের সামনে থেকে দূর হতো। এমন সময় আমার মোবাইলে একটা ফোন আসে। ফোনটা হসপিটাল থেকে আসে, যে রোহানের হাতে আর বেশি সময় নেই। সে মৃত্যুর আগে একবার আমার সাথে কথা বলতে চায়। না, এটা হতে পারে না। ওকে আমি আমার হাতেই মারব। আকাশ খাবারগুলো সেভাবে রেখে উঠে চলে যায়। তারপর গাড়ি নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বের হয়। হসপিটালে পৌঁছানোর পর রোহানের কেবিনে যাই। গিয়ে দেখি রোহান মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। চরম পরিমাণে রাগ হচ্ছে। রোহানকে দেখে ইচ্ছে করছে ও মরার আগেই নিজের গলা টেপে মেরে ফেলি, কিন্তু না, তার করলাম না। হসপিটালে হাঙ্গামা করা যাবে না। রোহানের মুখে মাস্ক লাগানো। রোহান হাতের ইশারায় আমাকে ডাক দিল। আমি ওর কাছে গেলাম। বল, কি বলবি? রোহান আস্তে আস্তে নিজে নিজে মাস্কটা খুলল আর বলল, আকাশ ভাই, আপনাকে কিছু সত্য জানতে হবে, যেটা আপনি জানেন না। কি আর জানবো? সত্য নিজের চোখেই দেখলাম যে দুজন একসাথে বসে রঙ্গলীলা করছিলি। আকাশ ভাই, হ্যাঁ, আপনি যেটা দেখেছেন সেটা সত্য, তবে তার পিছনে কিছু কাহিনী আছে। আর ভাই, এই দুনিয়ায় অল্প কিছু সময়ের অতিথি আমি। এই সময় কেউ মিথ্যে বলে না, আর আমিও বলবো না। আপনি যাকে ভালোবেসে বিয়ে করেছেন সে আপনার রুহি না, সে আমার তাহিয়া। আর তাহিয়ার সাথে আমার সম্পর্ক ছিল 1 বছরের, কিন্তু সে হুট করে আপনাকে বিয়ে করে নেয়। এই, তুই কি বলছিস উল্টোপাল্টা? আর আমার রহিনা মানে? তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ ভাই, বললাম তো, আমি আর কিছু সময়ের মেহমান এই দুনিয়ার।
যা বলছি সব সত্য বলছি। রুহি আপনাকে বিয়ে করে নেয়, কিন্তু কেন নেয় সেটা পরে জানতে পারি। আমি রুহিকে অনেকবার বলি আমার সাথে পালিয়ে যেতে, কিন্তু সে রাজি হয় না। সে বলে সে আপনাকে ভালোবেসে ফেলেছে, আর আপনার মধ্যে সীমাবদ্ধ তার অস্তিত্ব। সে আপনার সাথে এখানে চলে আসে। আমি তাহিয়ার অনেক খোঁজ করি, কিন্তু কোথায় খোঁজ পাইনি। হঠাৎ একদিন এই শহরে একটা কাজে আসি, তখন তাহিয়াকে দেখতে পাই। তারপর থেকে পর কিছু নেই। ওর পিছু নিতে নিতে ওর বাসা অবধি যাই। তাকে অনেক বোঝাই আমার সাথে চলে যেতে, কিন্তু না, সে আগের কথায় অটুট থাকে যে সে আপনাকে ভালোবেসেছে। আর আপনিও তাকে তাহিয়াকে খুব ভালোবেসেছেন। সে আপনাকে ধোঁকা দিতে পারবে না। তাহিয়াকে বলি যে আমিও তো তোমাকে খুব ভালোবাসতাম এবং এখনও খুব ভালোবাসি, কিন্তু তারপরেও যে তুমি আমায় ধোঁকা দিলে। তাহিয়া কোনো উত্তর দিতে পারে না, শুধু একটাই কথা বলে তাকে ভুলে যেতে। কিন্তু আমিও যে ওকে ভালোবাসি, ওকে যে ভুলে আমার পক্ষে সম্ভব নয়, ওকে যে ভোলা আমার পক্ষে সম্ভব না। তাহিয়াকে আমার পক্ষে তোমাকে ভুলে যাওয়া সম্ভব না। আর তুমি এখন আমার সাথে যাবে আর আমাকে বিয়ে করবে, কিন্তু সে রাজি হয় না। রাজি না হয় আমার মাথায় রাগ উঠে যায়, আর আমি তাহিয়ার গলা চেপে ধরি। রোহানের কথা শুনে তো আমার মনে হচ্ছে যে ওর পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। আমার চোখের সামনে আস্তে আস্তে এখন সমস্ত কিছু ক্লিয়ার হচ্ছে। রুহির গলায় আঁচড় কি করে এলো, আর রুহির কাছে কর্মে মাঝে মাঝে আমার কেন মনে হতো এটা আমার রুহি না। তাতেও তাহিয়া রাজি হয় না, পরে ওকে ছেড়ে দিয়ে চলে যায়। রাতের বেলায় অনেক সময় একা একা ভাবি তাহিয়ার সাথে এমনটা করে ঠিক নয়। তাই পরের দিন ওর কাছে আবার যাই ক্ষমা চাওয়ার জন্য, কারণ যে আমাকে ভালোবাসে না, যার অস্তিত্ব অন্য কারোর সাথে মিশে গেছে, তাকে নিজের করে পাওয়ার জন্য জোর করে লাভ কি। থাকুক সে তার মতো করে, কিন্তু তাহিয়া আগের দিনের ব্যবহারের কারণে সে আমার চেহারাটাও দেখতে চায় না। কিন্তু আমিও যে মাফ না নিয়ে যাব না। তাই ওর পায়ে পড়ে যেতে নিলে সে আমার হাত ধরে ফেলে, আর আপনি ঠিক সেই সময় চলে আসেন। তারপর রোহান চুপ হয়ে যায়। এ রোহান, এরপর কি হয়েছে, কথা বলছো না কেন? আমি লক্ষ্য করি রোহানের নাকে মুখে ফেনা চলে এসেছে। আকাশ ভাই, প্লিজ আমায় মাফ করে দিন, আর তাহিয়াকে কষ্ট দিয়েন না। তারপর আর বলতে পারল না, শেষ নিঃশ্বাস ত্যাগ করে। কি করব কিছুই মাথায় কাজ করছে না। ছেলেটাকে মারতে মারতে মেরেই ফেললাম, কিন্তু বাকি আরও ঘটনা আছে, সেটা আমার জানতেই হবে, আর সেটা একমাত্র রুহি দিতে পারবে। রোহানকে হসপিটালের মর্গে রেখে বাসায় চলে যাই। গিয়ে দেখি তানিশা গুটি সুটি মেরে খাটের মধ্যে শুয়ে আছে, আর বুকের সাথে একটা ছবিকে আঁকড়ে ধরে কান্না করছে। এই রুহি। রুহি আমার গলা শুনে সাথে সাথে ছবিটা লুকিয়ে ফেলল, আর চোখটা মুছে নাই। আমি যা যা প্রশ্ন করব তার সোজা উত্তর দেবে। হ্যাঁ বলো। তোমার নাম রুহি নাকি তাহিয়া? রুহি চুপ করে আছে। আকাশ মনে হয় সবটা জেনে গেছে। তোমাকে কিছু একটা জিজ্ঞাসা করেছি, তোমার নাম রুহি না তাহিয়া? দেখো, আমি সবটা জেনে গেছি। রোহান থেকে এখন আর লুকিয়ে কোনো ফায়দা নেই। আমার নাম তাহিয়া। তাহলে আমার রুহি কোথায়? রুহি আপু মারা গেছে। রুহি মারা গেছে মানে? আমার সবকিছু কেমন যেন এলোমেলো লাগছে। রুহি তারপর লুকিয়ে রাখা ছবিটা বের করে আমার হাতে দেয়। এই যে তোমার রুহি, আর আমি তার যমজ বোন তাহিয়া। আমার তো মনে হচ্ছে তার কলসেটা কেউ চাকু দিয়ে টুকরো টুকরো করে ফেলেছে। রুহি আর তাহিয়া দেখতে একদম ঠিক একই রকম। কেউ দেখলে বলতে পারবে না কোনটা রুহি আর কোনটা তাহিয়া। আকাশ রুহির ছবিটার দিকে এক নজরে তাকিয়ে আছে। আমার রুহি মারা গেল কি করে? আর বিয়ে তো রুহির সাথে ঠিক হয়েছিল, কিন্তু তোমার সাথে হলো কি করে? তোমার আর আপুর সম্পর্ক বেশ ভালোই চলছিল, তোমাদের বিয়েও ঠিক হয়, কিন্তু তারপরেই আপু জানতে পারে আপুর ক্যান্সার হয়েছে, আর সে বেশি দিন বাঁচবে না। অল্প কয়েকটা দিনের অতিথি মাত্র এই দুনিয়ায়। আর আপু আমার ছোটকাল থেকে কোলে পিঠে করে মানুষ করেছে। মা মারা যাওয়ার পর তো বাবা আরেকটা বিয়ে করে নেয়, আর আমাদের দেখভাল করতো না, আলাদা থাকতো। আপুই কষ্ট করে টিউশনি করে আমায় মানুষ করেছে। আপু একদিন রাতে আমায় ডেকে বলল, তাহিয়া তোর কাছে একটা আবদার করব, রাখবি সেটা বোন? আপু আমাকে মানুষ করার জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলে দিতে পারলে সেই বোনের কথা কিভাবে ফেলে দিই আমি, বলো? বল আপু, আমি তোর সমস্ত আবদার রাখবো। বোন আমার ক্যান্সার ধরে পড়েছে,
আমি আর বেশি দিন বাঁচবো না। তুই আমার আকাশটা দেখভালের দায়িত্ব নিবি, না হয় ছেলেটা একদম এলোমেলো হয়ে যাবে। আমি মারা যাওয়ার পর তুই ওকে বিয়ে করে নিবি বোন। আমাদের দুজনের চেহারা তো এক, সে কোনোদিনও বুঝতে পারবে না। তবে যদি সে কখনো বুঝেও যায়, তাহলে তুই তার ভালোবাসা দিয়ে তাকে সেটা ভুলিয়ে দিবি। আপুর কথা শুনে কি বলবো কিছুই যেন মাথায় কাজ করছিল না, কারণ আমি রোহানকে ভালোবাসতাম, আর ওর সাথে আমার সম্পর্কে 1 বছর পূর্ণ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি ছিল। কিন্তু আপু এমন একটা আবদার করলো, কি করে মুখের উপর না করে দেই। তার থেকে বড় কথা, মৃত্যু পথযাত্রীর শেষ ইচ্ছেটা সবাই পূরণ করে। তাই আপু মারা যাওয়ার পর আমি তোমার বিয়ে করে নিই। আর আপু আমার শিখিয়ে দিয়ে গিয়েছিল তোমার ইচ্ছা অনিচ্ছা সম্পর্কে, তাই তোমার সাথে মিশে যেতে আমার সমস্যা হয়নি। রুহি বলে চিৎকার দিয়ে মাটিতে বসে পড়ি, আর ছবিটা বুকের সাথে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করি। তাইয়াও কান্না করছে, কারণ সে জানে ভালোবাসার মানুষগুলোকে হারিয়ে ফেলার বেদনাটা কত কষ্টদায়ক। তাইয়ার খুব কষ্ট হচ্ছে আমাকে এইভাবে দেখে, কারণ সে যে সবটা উজাড় করে দিয়ে আমাকে ভালোবেসে ফেলেছে। তাইয়া গিয়ে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে। এই, তুই আমাকে জড়িয়ে ধরছিস কেন? ছাড় আমাকে। তুই আমার একদম গা স্পর্শ করবি না। তুই আমার রুহি না, আর তোকে আমি ভালোবাসি না। আমি রুহিকে ভালোবাসি। আমি তাইয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দিই। প্লিজ আকাশ, তুমি এমন পাগলামো করো না। আমাকে তোমার ভালোবাসতে হবে না, কিন্তু তোমার পদতলে একটু জায়গা দাও। বলেই আমার পায়ে পড়ে আর কান্না করতে শুরু করে। এই, একদম ন্যাকা কান্না করবি না। তোর ন্যাকাম আমার একদম সহ্য হচ্ছে না। থাক তুই। বলেই ঘর ছেড়ে বের হয়ে যাই। আসিফকে ফোন করে ফার্ম গেটে আসতে বলি। সেখানে সারাদিন মরার মতো আসিফের সাথে পড়ে থাকি। আসিফ আকাশের বন্ধু। আসিফ, আজকে ড্রিঙ্কস করব, যা নিয়ে আই। এত মনে করিস না, তোকে যা বলছি তাই কর, নাহলে আমি গেলাম। আকাশ একা একা ফার্ম গেটে বসে আছে সেই সকাল থেকে। খাওয়া নাই দাওয়া নাই, একা একা পড়ে আছে সে। তার মাথায় খালি একটা জিনিসই কাজ করছে, তার রুহি তাকে ছেড়ে চলে গেছে। সেও আর এই দুনিয়ায় থাকবে না, সেও তার রুহির কাছে চলে যাবে। অন্যদিকে তাই আরও কোনো খাওয়া দাওয়া নাই, মরার মতো খাটের উপরে পড়ে আছে আর কান্না করেই যাচ্ছে। হঠাৎ দেয়াল ঘড়িটার দিকে নজর পড়ে, প্রায় রাত 11টা বাজে, কিন্তু আকাশ এখনও আসে নাই। মনের মধ্যে অজানা এক ভয় কাজ করতে থাকে। রাত 12টা বাজে, আকাশ এখনও বাড়ি ফিরেনি। আল্লাহ, আকাশ কি আমায় ছেড়ে চলে গেল? এত সময় হয়ে গেল এখনো ঘরে ফেরেনি, না কোনো বিপদ হয়েছে? তাহিয়া আকাশের অপেক্ষায় বসে আছে। একটু পর দরজায় কেউ একজন টোকা দেয়। তাহিয়া দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে দেখে আকাশ ঢুলে পড়ে যাচ্ছে, আর আসিফ তাকে কাঁধে ভর করে বাড়িতে নিয়ে এসেছে। এই আসিফ ভাইয়া, আকাশের কি হয়েছে? তাহিয়া তাড়াতাড়ি গিয়ে আকাশকে ধরে। তখন সে বুঝতে পারে যে আকাশ ড্রিঙ্ক করে এসেছে। ভাইয়া, আপনি বাধা দিবেন না আকাশকে? তাহিয়া আর কোনো কথা বলে না, কারণ সে জানে আকাশের জেদ কতটা। আকাশকে দিয়ে গিয়ে আসিফ চলে যায়। তাহিয়া আকাশকে ধরে নিয়ে গিয়ে খাটে শুইয়ে দেয়। শুয়ে শুয়ে বক বক করছে। এই, তুই আমাকে স্পর্শ করবি না বলেছি না? এই তুমি চুপ থাকো, একদম কোনো কথা বলবা না। অনেক বলেছো, এবার আমি বলবো, তুমি শুনবা। এখন একদম একটা কথাও বলবা না। তাও আকাশ বকবক করেই যাচ্ছে। আকাশের শরীর থেকে বাজে স্মেল বের হচ্ছে। ড্রিঙ্ক করে এসেছে, সেটাই স্মেল। না, ওকে তো এইভাবে ঘুমোতে দেওয়া যাবে না, ওর কাপড় চেঞ্জ করতে হবে। আমি গিয়ে আলমারি থেকে এক সেট কাপড় নিয়ে আসি, তারপর আকাশের গা থেকে পরনের সব কাপড়গুলো চেঞ্জ করে দিই। নেশার ঘুরে হঠাৎ লক্ষ্য করি তা রুহি তার সামনে বসে আছে। তো তাহিয়াকে রুহিভাবে জড়িয়ে ধরি আর নাকে মুখে চুমু খেতে শুরু করি। এই রুহি, হ্যাঁ, এতদিন কোথায় ছিলে তুমি? বলো না, এতদিন কোথায় ছিলে তুমি? তোমার বদমাস ফোনটা বলে তুমি নাকি মরে গেছো। দেখেছ সে কত মিথ্যা বলে। তুমি যদি মরে যেতে তাহলে এখন আমার সামনে আসলে কি করে? আকাশের মাথা ঠিক নেই ড্রিঙ্কস করার ফলে, তাই সে পাগলের মতো প্রলাপ করছে। সে তাইয়াকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। তাইয়াও আকাশকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে, কারণ সে বহুদিন পর আকাশের বুকটা জড়িয়ে ধরে ঘুমানোর সুযোগ পেয়েছে, তাই সে সেটা মিস করতে চায় না। সকালে আকাশ ঘুম থেকে উঠে দেখে সে তাহিয়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। সে সাথে তাহিয়াকে রেখে বিছানা ছেড়ে উঠে পড়ে। তাহিয়াকে এখন কেন যেন তার দু চোখের বিষ মনে হয়, কারণ এতদিন সে একটা ভুল চেহারার মানুষের সাথে সংসার করে এসেছে। তাহিয়ার ঘুম ভেঙে যায়। সে উঠে দেখে আকাশও উঠে গেছে। সে উঠে ফ্রেশ হয়ে
তাড়াতাড়ি করে নাস্তা তৈরি করতে চলে যাই, কারণ আকাশ নাস্তা করে অফিসে যাবে। রেডি হচ্ছে তাহিয়া, নাস্তা তৈরি করে টেবিলে সাজিয়ে রাখে, কিন্তু আকাশ না খেয়ে চলে যাচ্ছে। এ কি আকাশ, তুমি না খেয়ে চলে যাচ্ছ যে? তোমাকে কৈফিয়ত দিতে হবে নাকি? আর তার চেয়ে বড় কথা, তুমি আমার উপর অধিকার খাটাও কি করে? লজ্জা করে না তোমার? তোমার চেহারাও আমার দেখতে ইচ্ছে হয় না। বলেই ঘর থেকে গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিই। তাহিয়া যেখানে ছিল এখনো সেখানেই ঠিক ঠাই দাঁড়িয়ে আছে। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ, এত কষ্ট দিচ্ছ কেন তুমি আমায়? আমি তো কোনো দোষ করিনি। মৃত বোনের কথা রাখতে গিয়ে তার সাথে বিয়ে নামক সম্পর্কে যুক্ত হয়েছি। এতদিন ধরে নিঃস্বার্থভাবে ওর দেখভাল করেছি আমি। এতে তো আমার কোনো ভুল নেই। তাহলে কেন সে আমায় এতটা কষ্ট দিচ্ছে? কেন সে আমায় গ্রহণ করতে পারছে না সত্যটা জানার পর থেকে? তাহিয়া সারাদিন মনমরা হয়ে বাড়িতে পড়ে থাকে। আকাশ অফিসে বসে বসে কাজ করছে, কিন্তু কেন যেন আজ সমস্ত কাজ গুলিয়ে যাচ্ছে। কিছুই যেন ঠিকঠাক মতো হচ্ছে না। বারবার খালি রুহির কথা মনে পড়ছে। তার মন যেন এখনো বিশ্বাস করতে পারছে না রুহি আর বেঁচে নেই। অফিস শেষ করে বাসায় যায়, কিন্তু তাহিয়ার সাথে একটা কথাও বলে না। তাহিয়া কথা বলার চেষ্টা করলে আকাশ তাকে এড়িয়ে যায়। তাহিয়া অনেকবার কথা বলার চেষ্টা করেছে, কিন্তু বিফল হয়েছে। তাই সেও দমে যায়। সেও আর জোর করে না আকাশকে কথা বলার জন্যে। এভাবে 2 দিন কেটে যায়, কেউ কারোর সাথে কথা বলে না। আকাশ লক্ষ্য করে তাহিয়া কেমন যেন হয়ে গেছে। ঠিকমতো খাওয়া দাওয়া করে না, আগের মতো আকাশকে কথা বলার জন্য জোর করে না। সারা দিন একা একা থাকে। আকাশ মনে মনে ভাবে, না, মেয়েটাকে কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না। মেয়েটা তোমাকে ভালোবাসছে, আর ওর বোনের কথা রাখতে আমার সাথে বিয়ে নামক সম্পর্কে যুক্ত হয়েছে। এতে তো আর তার কোনো স্বার্থ নেই, কিন্তু কেন জানি মনকে মানাতে পারছি না যে রুহির জায়গায় তাইয়াকে স্থান দিয়েছি। অফিস থেকে বাসায় ফিরে ভাবছি তাইয়ার সাথে কথা বলবো, কিন্তু কেন জানি মনটা দ্বিমত পোষণ করছে। ইচ্ছে করতে কথা বলে সবটা ঠিক করে দিই, আবার ইচ্ছে করছে যেভাবে চলছে সেভাবে চলুক না। দোটানায় পড়ে গেলাম, আর কথা বলা হলো না। রাতের বেলা শুয়ে আছি, তাইয়াও আমার পাশে শুয়ে আছে। পাশে ফিরে দেখলাম মেয়েটা চুপচাপ শুয়ে আছে, হয়তো ঘুমিয়ে গেছে। তাই আমিও আমার মতো ঘুমিয়ে গেলাম। ঘুমের মধ্যে হঠাৎ লক্ষ্য করলাম রুহি আমার কাছে এসে আমার কান মুলে দিচ্ছে। কলিজা, কি হয়েছে? তুমি আমার কান মুলে দিলে কেন? এই, তুমি নাকি আমার বোনকে কষ্ট দিচ্ছ? চুপ করে আছে আকাশ। আকাশ, মনে রেখো, সে যদি আজ না থাকতো তাহলে তুমি ছন্নছাড়া হয়ে যেতে। কারণ আমি জানি তুমি আমায় কতটা ভালোবাসো। তাই আমি মারা যাওয়ার আগে ওকে রিকোয়েস্ট করেছি সে যাতে তোমার জীবনটা সুন্দর করে গুছিয়ে দেয়, কিন্তু সেই তুমিই তাকে কষ্ট দিচ্ছ। আমার ভুল হয়ে গেছে রুহি, আমি আর মেয়েটাকে কষ্ট দেব না। যাও, ওকে গিয়ে জড়িয়ে ধরে এখনই সবটা ঠিক করে নাও। আর আমি তোমার সাথে সব সময় আছি, এটা মনে রেখো। আর আমার বোনের মাঝে তুমি আমার অস্তিত্ব খুঁজে পাবে। যাও, মেয়েটা ছাদের কোণে বসে বসে কান্না করছে, তাকে গিয়ে সবটা ভুলিয়ে দাও ভালোবাসা দিয়ে। হঠাৎ রুহি হাওয়া হয়ে গেল, আর সাথে সাথে আমার ঘুমটা ভেঙে গেল। রাত 3টা বাজে। পাশে ফিরে দেখি তাহিয়া নেই। স্বপ্নে রুহির বলে কথাটা মনে পড়ল। বিছানা ছেড়ে উঠে দৌড়ে গেলাম ছাদে। গিয়ে দেখি মেয়েরা ছাদের এক কোণায় বসে কান্না করছে, আর উপরে তাকিয়ে কি যেন বকবক করছে। এই চাঁদ, তুমি কি আমায় তোমার সঙ্গী করে নেবে? জানো, এই পৃথিবীতে না আমাকে ভালোবাসার মতো কেউ নেই। অথচ দেখো, যার সন্তান আমার পেটে সে নিজেই আমায় ঘৃণা করে। এই চাঁদ মামা, বলো না, তুমি কি আমায় নেবে তোমার সঙ্গী করে? তাহিয়ার কথা শুনে চোখ দিয়ে টলমল করে পানি পড়ছে। আল্লাহ, মেয়েটা মা হতে চলেছে, আর সে মেয়ের সাথে আমি এরূপ আচরণ করলাম। দৌড়ে গিয়ে তাহিয়াকে কোলের মধ্যে তুলে নিলাম, আর পাগলের মতো চুমু খেতে লাগলাম। তাহিয়া ভয় পেয়ে যায়। পরে লক্ষ্য করে আকাশ তাহিয়া চুপ করে আছে আর কান্না করছে। এই পাগলি, আমাকে ক্ষমা করে দাও। আজকের পর আর কখনো তোমাকে কষ্ট দেব না। এই পাগল, কি বলছো তুমি? স্বামীর পায়ের নিচে তো স্ত্রীর বেহেস্ট, আর সেই স্বামী কিনা স্ত্রীর কাছে ক্ষমা চাচ্ছে? তাও তাইয়া, তোমায় যে কষ্ট দিয়েছি তার জন্য ক্ষমাটা প্রযোজ্য। প্লিজ আকাশ, এভাবে বলো না। আর আমি তোমার উপরে রাগ করিনি, আমি নিজের উপরেই রাগ করেছিলাম, কারণ তোমার কাছ থেকে এতদিন বিষয়টা লুকিয়েছি আমি। তাহিয়া এবার আকাশের কোলে বসেই হাত দিয়ে আকাশের গলা জড়িয়ে ধরে আর বলে, নতুন করে কি শুরু করবা? আমায় তো পুরাণ বানিয়ে দিছো, পেটে একটা বাবু চলে আসছে।
আকাশ খুশিতে তাহিয়াকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। ইস, কি লজ্জা পাইরে আমার বউটা। চলো রুমে চলো, তোমার লজ্জা ভাঙাছি। বহুদিন ধরে আদর করি না, আজকে সবকিছু সুদে আসলে পুষিয়ে নেব। হুম হুম। তারপর তাহিয়াকে কোলে করে নিয়ে রুমে চলে যায়। এই পাঠক ভাইরা, আর কি বুঝতেই তো পারছেন এখন কি হবে। শরম লজ্জা বিক্রি করে কি কটকটিওয়ালার কাছ থেকে কটকটি খেয়েছেন নাকি? যান ভাগেন। মানুষের ইতিহাস না শুনে নিজে বিয়ে করে ইতিহাস তৈরি করেন।